ভৌগোলিকভাবেই প্রাচীন ঢাকার পূর্ব দিকে গড়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলা, যাকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হতো। কেমন হয় নারায়ণগঞ্জে একদিনের একটি ঝটিকা সফর দিলে? চলুন আপনাদেরকে একদিনের নারায়ণগঞ্জ ট্যুরের কিছু উল্লেখযোগ্য দর্শনীয় জায়গা দেখিয়ে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেকেই তো ঢাকার আশেপাশে ঘুরি, কিন্তু আমরা কি জানি আজ থেকে প্রায় 400 বছর আগে ঢাকাকে জলদস্যুদের হাত থেকে বাঁচাতে এই শীতলক্ষ্যা নদীর পাড়েই গড়ে উঠেছিল বিশাল একটি দুর্গ। হ্যাঁ, নারায়ণগঞ্জের সেই ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ, যা স্থানীয়ভাবে খিজিরপুর দুর্গ নামে পরিচিত। আজকের এই ব্লগে আমরা এক্সপ্লোর করব এই ঐতিহাসিক দুর্গের কোনায় কোনায় লুকিয়ে থাকা ইতিহাস এবং রহস্য। আজ 1 জুন 2026, ঈদুল আজহার 4তম দিন। ঢাকা শহরের এরকম ফাঁকা রাস্তা সাধারণত ঈদ ছাড়া দেখা যায় না। আমি এবং বন্ধু আনোয়ার ঢাকা রায়েরবাগ থেকে রওনা দিয়েছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ দেখার জন্য। আমাদের এখান থেকে হাজীগঞ্জ দুর্গ খুব একটা দূরে নয়। সাইনবোর্ড থেকে ডান দিকে টার্ন নিলে কিছু দূর গেলে চাষারা এবং সেখান থেকে হাজীগঞ্জ দুর্গ। এমনিতে এই রাস্তায় সবসময় প্রচণ্ড গাড়ির চাপ থাকে, শুধুমাত্র যখন ঈদের বন্ধ হয় তখনই একটু এরকম ফাঁকা রাস্তা পাওয়া যায়। এবং আমরা যারা ঢাকাবাসী তারা আসলে এই সময়টা খুব এনজয় করি। সারা বছর ভিড়ভাট্টার মধ্যে থাকি তো, যে কারণে এই শান্ত স্নিগ্ধ জ্যামমুক্ত পরিবেশ আমরা কোনোভাবেই মিস করতে চাই না। নারায়ণগঞ্জের বিখ্যাত চাষারা মোড়। চাষারা মোড়কে ডানে রেখে আমরা বাদিক দিয়ে সোজা চলে যাব হাজীগঞ্জের দিকে। চাষারা মোড় পার হলে এ যেন এক অন্যরকম নারায়ণগঞ্জে দেখা মিলল। সুন্দর পিচ ঢালা রাস্তা, দুদিকে সবুজ সারি সারি গাছ, পরিচ্ছন্ন এক নারায়ণগঞ্জ। রাস্তা থেকেই আমরা হাজীগঞ্জ দুর্গের সুউচ্চ দেয়াল দেখতে পাচ্ছিলাম। ওই যে দেখা যায় হাজীগঞ্জ দুর্গ। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং দুর্গের দেয়াল নিকটবর্তী হচ্ছে। একসময় আমরা হাজীগঞ্জ দুর্গের দেয়াল পরিষ্কার দেখতে পেলাম। ফিরে গেলাম 400 বছর আগের সেই সব দিনগুলোতে। ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গ। মুঘল আমলে ঢাকা শহরকে মগ ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য যে 3টি জলদুর্গ বা ট্রায়াঙ্গেল অব ওয়াটার ফোর্ট তৈরি করা হয়েছিল, হাজীগঞ্জ দুর্গ তার মধ্যে অন্যতম। অপর দুটি হল শীতলক্ষ্যার পূর্ব তীরে সোনাকান্দা দুর্গ এবং মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ। এই দুর্গের সঠিক নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন এটি 1610 খ্রিস্টাব্দে মুঘল সুবাদার ইসলাম খানের সময় তৈরি, আবার অনেকের মতে এটি 1650 থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত মুঘল সুবাদার মীর জুমলার শাসনামলে নির্মিত হয়েছিল। দুর্গটি পঞ্চভুজাকৃতির বেষ্টনী প্রাচীর দ্বারা ঘেরা এবং এর 4 কোণে গোলাকার 4টি বুরুজ রয়েছে। প্রাচীরের দেয়ালগুলো বেশ উঁচু এবং পুরু। দেয়ালের ভিতরে চারদিকে চলাচলের পথ এবং বন্দুক বা কামান দিয়ে গুলি চালানোর জন্য অসংখ্য ছিদ্র বা ফোকর রয়েছে।
মুঘল স্থাপত্যের বিশেষ বৈশিষ্ট্য হলো ইটের বড় আকৃতির ব্যবহার। এর দেয়ালের পুরুত্ব দেখলেই বোঝা যায় তৎকালীন মুঘল প্রকৌশলীরা কতটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যা দীর্ঘ শতক পার হয়ে গেলেও টিকে আছে। এই দুর্গের আর্কিটেকচার একটু লক্ষ্য করুন। দেয়ালের গায়ে এই যে ছোট ছোট ফুটো বা ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এমনি এমনি করা হয়নি। এগুলোকে বলা হয় মাস্কেট লুপস। মুঘল সৈন্যরা এই ছিদ্রগুলোর পেছনে লুকিয়ে থেকে নদীপথে আসা মব বা পর্তুগিজ শত্রুদের লক্ষ্য করে বন্দুকের গুলি বা তীর ছুটত, কিন্তু শত্রুরা টেরি পেত না যে কোত্থেকে এই তীরগুলো বা হামলা করা হচ্ছে। দুর্গের তোরণটি নদীমুখী, যা নির্দেশ করে যে একসময় নদীপথই ছিল এই দুর্গে যাতায়াতের প্রধান মাধ্যম। শীতলক্ষ্যা নদীর বাঁক এমনভাবে তৈরি যে সেখান থেকে নদীপথের অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায়। প্রাচীনকালে জলদস্যুরা নদীপথে ঢাকা আক্রমণ করতে আসতো। এই দুর্গ ছিল সেই আক্রমণের প্রথম প্রতিরক্ষা লাইন। বর্তমানে এই দুর্গকে হাজীগঞ্জ দুর্গ বললেও এর প্রাচীন নাম ছিল খিজিরপুর দুর্গ। সে সময় খিজিরপুর ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সামরিক বন্দর। এবার চলুন আপনাদের এই দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দেখাই। এই যে সুউচ্চ বুরুজ বা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, এখানে দাঁড়িয়ে মোগল সেন্ট্রি বা প্রহরীরা দূর দূরান্ত পর্যন্ত নজর রাখত। দূর থেকে কোনো শত্রু জাহাজ বা নৌকা আসছে কি না তা এখান থেকেই প্রথম টের পাওয়া যেত। যদিও এখন চারপাশের নদী বা ভিউ অতটা আগের মতো নেই, তাও এখানে দাঁড়ালে একটি দারুণ সুন্দর বাতাস পাওয়া যায় আর ফিল করা যায় সেই ইতিহাসকে। উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দুর্গটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করে এবং এরপর বিভিন্ন সময়ে সংস্কার কার্য পরিচালনা করছে। তবে ওয়াচ টাওয়ারটির অবস্থা অতিরিক্ত সঙ্গীন এবং ভঙ্গুর হওয়ার কারণে কর্তৃপক্ষ খুব সম্ভব এটিকে সংস্কারের বাইরে রেখেছে। কালক্রমে দুর্গের চারপাশের অনেকটা জায়গা বেদখল হয়ে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্ধার এবং পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, হাজীগঞ্জ দুর্গ দেখার পর খেয়া পার হয়ে সোনাকান্দা দুর্গ এবং কদম রসুল মাজারও খুব সহজেই ঘুরে আসা যায়। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ গামী বাসে চড়ে চাষাড়া নামতে হবে। সেখান থেকে রিক্সা বা অটোরিকশায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাশেই দুর্গে পৌঁছানো যায়, অথবা নারায়ণগঞ্জের কেল্লাবাবুর মোড় থেকে খুব সহজেই রিক্সা বা অটোরিকশা নিয়ে হাজীগঞ্জ দুর্গে চলে আসা যায়। যারা ইতিহাস এবং ঐতিহ্য ভালোবাসেন বা ঢাকার কাছেই একটি বিকাল শান্তিতে কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি বেস্ট। হাজীগঞ্জ কেল্লা দেখা শেষ করে এখন আমাদের পরবর্তী গন্তব্য পাকপাঞ্জাতন সিটি জামে মসজিদ, যেটি ধলেশ্বরী নদী পার হয়ে পারে যেতে হবে। ধলেশ্বরী নদী পার হওয়ার জন্য আমরা বন্দরে চলে আসলাম। এখানে দুইটি ফেরি পর্যায়ক্রমিকভাবে সারাদিনই নৌ পারাপার করে থাকে। পালতোলা নৌকাকে ইঞ্জিন লাগিয়ে আধুনিকায়ন করা হয়েছে, তার ফলে নৌকার গতি বেড়ে গেছে অনেকখানি।
ধলেশ্বরীর ওই পারের নারায়ণগঞ্জের সাথে এপারের নারায়ণগঞ্জ মেলাতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয়। এই নারায়ণগঞ্জের রাস্তাঘাট অনেক চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই অন্যরকম ভালো লাগা কাজ করে। ওই যে দেখা যাচ্ছে একটা পানির ট্যাঙ্কি। সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ অসাধারণ সুন্দর একটি রাস্তা, যা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব একটি অত্যন্ত সুন্দর, আধুনিক এবং দৃষ্টিনন্দন মসজিদের সাথে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের 23 নং ওয়ার্ডে ঐতিহাসিক কদম রসুল দরগাহের পাশে এবং আলী আহমদ চুনকা সড়ক সংলগ্ন এলাকায় মসজিদটি অবস্থিত। অনিন্দ সুন্দর এই মসজিদটির নাম পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করা হয়। 2019 সালের 14 মার্চ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ডক্টর সেলিন আহায়াত আইভি। মসজিদটির ভিতর এবং বাহিরের নির্মাণশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন, যা অনেকের কাছেই মিউজিয়ামের মতো লাগে। মসজিদের প্রথম কাতারের উপরে বিশালাকৃতির একটি ঝাড়বাতি রয়েছে, যা ভিতরের আলোকসজ্জায় এক অনন্য মাত্রা যোগ করেছে। মেহগনি কাঠের কারুকার্য খচিত দরজা, ইমামের মিম্বর ও খুতবা পাঠের স্থানটি মসজিদের ভিতরের সৌন্দর্যের অন্যতম মূল কারণ। 2023 সালের 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটি উদ্বোধন করেন এবং 2023 সালের 1 ডিসেম্বর জুমার নামাজের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। চব্বিশ শতক জমির ওপর নির্মিত এই 5তলা মসজিদের প্রতি ফ্লোরের আয়তন প্রায় 4800 বর্গফুট। মসজিদটিতে একসাথে প্রায় 3500 মুসল্লি নামাজ আদায় করতে পারে। নারায়ণগঞ্জের মধ্যে এই মসজিদটিতেই প্রথম নারীদের জন্য পৃথক ও সুনির্দিষ্ট নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, যার আয়তন প্রতি ফ্লোরে প্রায় 1200 বর্গফিট। দৃষ্টিনন্দন এই মসজিদটিতে নামাজ আদায়ের পাশাপাশি ইমাম মুয়াজ্জিনের আবাসন, আধুনিক টয়লেট এবং শিশু শিক্ষা ও মৃতদেহ গোসলের ব্যবস্থাও রয়েছে। সময় এবং সুযোগ থাকলে এই মসজিদ দেখে আসতে পারেন এবং এক ওয়াক্ত সালাত আদায় করে আসতে পারেন। মসজিদ দেখা শেষ করে আমরা চলে এলাম শীতলক্ষার পূর্ব পারে নবীগঞ্জ ঘাটে। নদী দেখে মুগ্ধ হয়ে বন্ধু আনোয়ার তো মহা খুশি। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিকাল টাইমে একটু গরমে অস্থির লাগতেছে, বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে একটু বন্দর আসছিলাম ঘুরতে। আসার পরে যাওয়ার টাইমে ফেরিঘাট, ওই যে দেখা যায় ওই যে ফেরিঘাট যাওয়ার সময় এখানে একটা মাজার আছে, কদমতলি মাজার। তারপরে ওই যে সিউডের ফ্যাক্টরি আছে, এখানে দেখতে আসলাম, সুন্দরই লাগে। ঘাটটা অনেক পছন্দশীল ঘাট। এখানে একটা ঘাট, এই সাইডে একটা সিঁড়ি, এখানে একটা সিঁড়ি, 3টা সিঁড়ি, সুন্দর একটা পরিবেশ। আসলে আসলে বোঝা যাবে এখানে থাকা, বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর। ওকে, আল্লাহ হাফেজ। নদীর পাড় দিয়ে দুপাশেই হাঁটা চলার সুবিধার জন্য খুব সুন্দর করে রাস্তা বানানো হয়েছে। এখান দিয়ে হাঁটলে নিশ্চিতভাবেই আপনার মন ভালো হয়ে যাবে, কারণ হাঁটার সময় আপনি দেখতে পাবেন নদীর দুপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর হাঁটার সময় যদি আপনার হাতে বাদাম থাকে তাহলে তো সোনায় সোহাগা। আমরা দুই বন্ধু অনেকক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম, হাঁটাচলা করলাম, অতীত ইতিহাস নিয়ে আলোচনা করলাম। বলতে গেলে নদীর মৃদু হাওয়ায় আমাদের বিকাল বেলাটা অসাধারণ কাটলো। গল্পে গল্পে আমরা ফিরে গিয়েছিলাম সুদূর অতীতে, ভালো লাগার কোনো এক মুহূর্তে। নদীর পাড়েই অবস্থিত কদম রসুল দরগাহ।
কথিত আছে এখানে একটি কালো পাথরের ফলক রয়েছে, যার ওপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র কদম মোবারক বা পায়ের ছাপ অঙ্কিত আছে। এই পাথরটিকে কেন্দ্র করেই দরগাহটি গড়ে উঠেছে। তবে এই ধরনের পায়ের ছাপের ঐতিহাসিক বা ধর্মীয় কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, শুধুমাত্র উপমহাদেশীয় সংস্কৃতির অংশ হিসেবেই এটি ঐতিহাসিকভাবে বেশ জনপ্রিয়। এবার বাড়ি ফেরার পালা। এজন্য আমাদের আবার শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে ওপারে যেতে হবে। সন্ধ্যা নামার সাথে সাথে নদী তীরের উত্তাপ কমে আসে এবং এক ধরনের ঠান্ডা স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করে। নদীর চরে বা ঘাটে বসে এই হাওয়া গায়ে মাখলে সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। মাঝে মধ্যে নদীর বুকে ছোট ছোট ডিঙ্গি নৌকা বা ট্রলারের ইঞ্জিন চালিত শব্দের বাইরে চারপাশটা বেশ শান্ত এবং নীরব হয়ে আসে। বিকেলের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নামতে শুরু করে, তখন শীতলক্ষ্যার আকাশে রঙের এক জাদুকরী ক্যানভাস তৈরি হয়। ডুবন্ত সূর্যের লাল, কমলা আর বেগুনি আভা নদীর শান্ত জলের বুকে প্রতিফলিত হয়ে পুরো নদীকে এক মায়াবী রূপ দেয়। জল আর আকাশের এই মিতালি চোখকে জুড়িয়ে দেয়। সন্ধ্যা যখন একটু গাঢ় হয়, তখন নদীর দুই পাড়ে ল্যাম্পপোস্ট, কলকারখানা এবং দূরবর্তী ঘরবাড়ির আলো নদীর পানিতে এসে পড়ে। পানির মৃদু ঢেউয়ে সেই আলোগুলো যখন কাঁপতে থাকে, তখন মনে হয় যেন পুরো নদীতে হাজারো জোনাকি একসাথে খেলা করছে। সংক্ষেপে বলতে গেলে শীতলক্ষ্যা নদীর সন্ধ্যা মানেই রঙের এক খেলা, মৃদু বাতাস আর নাগরিক জীবনের মাঝে একটুখানি গ্রামীণ ও শান্ত প্রকৃতির ছোঁয়া। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।